গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন স্বনামধন্য লেখিকা প্রতিভা বসুর লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম সেই দিন সকালে। অনুরাধা মিত্রের বয়স 32। কোনো একটি মেয়ে কলেজে 7 বছর যাবৎ পড়াচ্ছেন। আপাতত অধ্যক্ষার পদে উন্নীত। চেহারা অত্যন্ত কাঁচা, মুখশ্রী লাবণ্যময়, মাথার চুল ঘন এবং খাটো, বেশভূষায় খুব পরিপাট্য নাই, কিন্তু রুচি আছে। স্বভাব নরম, গলার স্বর নিচু, কথাবার্তা নম্র এবং মিষ্টি। দেখে মনেই হয় না এত বছর মাস্টারি করছেন। 32 বছর বয়সেও তার স্বাভাবিক লাবণ্য 22 বছরের মেয়ের মতোই সতেজ। এখন শীতের ছুটি। ভেবেছিলেন এই ছুটিতে এবার লম্বা ভ্রমণে বেরোবেন। কলেজের অন্য দুজন সহকর্মিনী দক্ষিণ দিকে যাচ্ছেন। উদ্দেশ্য ওয়ালটিয়ারের রাগী সমুদ্র দেখে গোপালপুরের ঠান্ডা সমুদ্রে স্নান করে ফিরে আসবেন। অনুরাধাও তাদের সঙ্গ নেবেন ঠিক ছিল। হঠাৎ বদলে গেল এই প্রোগ্রাম। এখন তিনি কলকাতা গিয়ে বিয়ে করবেন স্থির হয়েছে। অর্থাৎ এতদিনে মন স্থির করতে পেরেছেন। বিয়ে করে ছুটি কাটিয়ে এবারের মতো তিনি কর্মস্থলেই ফিরে আসবেন। তারপর চেষ্টা করবেন কলকাতা বদলি হতে। সরকারি চাকরি, বদলি হওয়া অসম্ভব নয়। হোমরা চোমরাদের সঙ্গে আলাপ পরিচয়ও আছে কিছু। এর মধ্যে অবশ্য আরও 2বার প্রস্তাব এসেছে। চেষ্টা চরিত্র করে থেকে গেছেন নিজেই। জায়গাটা খুব ভালো লাগে তার। এই নিয়ে মা বাবা অনেক গঞ্জনা দিয়েছেন, তিনি গায়ে মাখেননি। অনুরাধার ভাবি স্বামী ডক্টর মুন্সি একজন মস্ত ডাক্তার, অনেক দিন যাবতীয় অনুরাধার পাণিপ্রার্থী। তিনি বহুকাল বিপত্নিক, কিন্তু কোনো সন্তানাদি নেই। কলকাতার দক্ষিণতম প্রান্তে নিরিবিলিতে মস্ত একটা বাড়ি কিনে সেখানেই বাস করছেন। অনুরাধার বাবাও বছর 2 যাবৎ তার প্রতিবেশী হয়েছেন। ডক্টর মুন্সি হৃদরোগ বিশেষজ্ঞ এবং অনুরাধার মা রিউম্যাটিক হার্টের রোগী, সুতরাং প্রাত্যহিক ডাক্তার। বিশেষত মায়ের মেয়েটিকে দেখার পর থেকে তিনি যখন দর্শনী নিতে নারাজ হলেন, তখন থেকে ঘনিষ্ঠতা বেশ বৃদ্ধিপ্রাপ্ত হলো। ইদানিং বাড়ির মানুষ। ছুটি ছাটায় কলকাতায় গেলে সর্বদাই অনুরাধার সঙ্গে দেখা হয়। মুখে চোখে যথেষ্ট প্রেমভাব ফুটিয়ে রাখেন। অনুরাধা এড়িয়ে চলেন। তা বলে অনুরাধার যে কোনো প্রেমিক আছে তা নয়। আসলে বিয়েতেই তার উৎসাহ কম। কেন কম তার কোনো সঙ্গত কারণ আছে বলে মনে হয় না। অনুরাধার মা বলেন, বইয়ের পোকা, বই নিয়েই মত্ত থেকে থেকে আর কোনো দিকে তাকাতে পারল না। কথাটা সম্ভবত সত্য। অনুরাধা ছেলেবেলা থেকেই পড়াশোনায় 1 নম্বর। সব পরীক্ষাতেই তার কৃতিত্ব উল্লেখযোগ্য রকমের ভালো। MA পাশ করে বৃত্তি নিয়ে ক্যালিফোর্নিয়ায় কোনো বিশ্ববিদ্যালয় থেকে 25 বছর বয়সেই ডক্টরেট হয়ে ফিরে এসেছেন। এসে থেকেই উত্তর বাংলার বাসিন্দা। অনুরাধার আরও 2 বোন আছে। তারা দুজনেই বিবাহিত, দুজনেই সন্তানের জননী। দ্বিতীয় বোনটি অনুরাধার 5 বছরের ছোট, তারপরেরটি 3 বছরের। দুজনেই বিয়ে পাশের উপরে আর ওঠেনি। মা বাবাও টানেননি, বরং ভেবেছেন এদের ওপর খরচ করে পণ্ডশ্রম ছাড়া যখন আর বিশেষ কিছু হবার নয়, তখন সুবিধা মতো পেলে বিয়ে দেওয়াই ভালো। 3 বোনের মধ্যে সব দিক থেকেই অনুরাধা শ্রেষ্ঠ। লেখাপড়া তো বটেই, চেহারা চরিত্রেও তার সঙ্গে অন্য বোনেদের তুলনা হয় না। অনুরাধা শান্ত, বাধ্য এবং মা বাবার মতে মা বাবা দুঃখ বোঝেন। অনুরাধাকে তারা বলেন তাঁদের উপযুক্ত ছেলে। একসময় অনুরাধার অনুরাগীদের সংখ্যা অগণ্য ছিল, এখনও নগণ্য নয়। কিন্তু অনুরাধাও যেমন তাদের ধরাছোঁয়ার বাইরেই নিজেকে সরিয়ে রেখেছেন, তার বাবা মাও মেয়ের সেই অস্বীকারকে মেনে নিয়ে পরোক্ষে অবিবাহিত থাকতেই উৎসাহ দিয়েছেন। এই যোগ্য সন্তানটির উপার্জন তার বাবার আয়ের সঙ্গে মিলিয়ে
সংসারকে যথেষ্ট সচ্ছল করেছিল। অনুরাধার মা অন্য দুটি মেয়েকে ভালোভাবে মানুষ করতে পেরেছিলেন অক্লেশে, বিয়েও দিতে পেরেছেন, সুতরাং তার আকর্ষণও কম নয়। অবশ্য অন্য দুই মেয়ের বিয়ের আগে তারা যে বড় মেয়ের বিয়ের কথাও না চিন্তা করেছেন তা নয়, তবে তেমনভাবে নয়। বলেছেন, এমন মেয়ের জন্য কি ইচ্ছে করলেই মন মতো পাত্র পাওয়া যায়? তাছাড়া মেয়ে নিজেই যখন মাথা পাচ্ছে না। কিন্তু এখন তারা খুব ব্যস্ত। ডক্টর মুন্সির মতন একজন শাঁসালো পাত্রকে তারা হাতছাড়া করতে নারাজ। বলতে গেলে মা এখন রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন। বলছেন, তুই যদি এমন করিস তবে আমি বাঁচব না। বয়স তোর 32 পূর্ণ হয়ে গেল, এখনও যদি বিয়ে না করিস তবে আর কবে করবি? মেয়েদের মা হবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, সেই সময়টাকেও তো ধরবি। মায়ের জন্য কান্নাকাটিগুলো তেমন ছোঁয়নি অনুরাধাকে। খুব অন্যায়ভাবে মনে হয়েছে মা বাবা সব সময় নিজেদের কথাই ভেবে কথা বলেন। পাশের বাড়িতে ডাক্তার জামাই বাস করা মানেই চিকিৎসার সুবিধা, আর এত কাছে অনুরাধার মতো যে মেয়েকে তারা ছেলে বলেন সেই মেয়েকে রাখতে পারা মানেই বিপদ আপদ, প্রয়োজনে, বৃদ্ধ বয়স, সব কিছুই নিশ্চিন্ত নির্ভর। কেননা অনুরাধা বিয়ে করুন চাই না করুন, এর আগে তারা কোনোদিন এত পীড়াপিড়ি করেননি। অথচ এর চেয়ে আরও ভালো এবং এর সমতুল্য সুপাত্র অনেকবার এসে গিয়েছে। কিন্তু শেষের কথাটা প্রাণে লেগেছে অনুরাধার। শিশুদের ভীষণ ভালোবাসেন তিনি। একসময় বোনেদের কম করেননি, বিশেষত ছোট বোন দেবযানীকে। জানু বলতে পাগল ছিলেন। এখন জানুর গাপ্তগুপ্তা বছরখানেকের ছোট ছেলেটাকে দেখেও মনটা বেশ উদ্বেল হয়ে ওঠে। বলেছিলেন, তোর তো ঘন ঘন দুটো, এটাকে দে, আমি পুষিনি। হেসে হেসে আদর করে চুমু খেতে খেতে ঠাট্টা করেই বলেছিলেন। কিন্তু সত্যি যদি জানু দিতে রাজি থাকতো, কি করতেন বলা যায় না। অবশ্য একথা ঠিক, 32 পূর্ণ 33 বছর বয়সের একজন মেয়ে এমন কিছু বয়স্ক নয় যে সন্তান জন্মাবার নির্দিষ্ট বয়সের শোকে এখনই মাথায় হাত দিয়ে বসতে হবে। তবে শেষ পর্যন্ত যদি বিয়ে করতেই হয় এবং সন্তানের কথাটা নিতান্ত গৌণ বলে ভাবা না যায়, তাহলে এখন থেকেই সচেষ্ট হওয়া ভালো। ঠিকঠাক মতো সব যদি হয়, তাহলে এই বিচক্ষণ ডাক্তারটিকেই বা নয় কেন? পাত্র হিসাবে লোকটি লোভনীয় তো বটেই। ভদ্রলোকের বয়স 41, চেহারা টকটকে, উপার্জনে সিদ্ধহস্ত। তাছাড়া বলা যায় প্রায় 1.5 বছর যাবৎ তিনি অনুরাধার একনিষ্ঠ ভক্ত। মেজ বোন বিশাখা বলে, তোমার প্রেমে উনি হাবুডুবু খাচ্ছেন। শুনতে খুব মন্দ লাগে না। হাজার হোক, একজন কৃতিপুরুষ তো বটে, কিন্তু তবু যে কেন নিজের ভিতরে এতটুকু তাগিদ অনুভব করেন না কে জানে। আসলে ঠিক ক্লিক করে না। না করল, তবু এবার মন স্থির করেছেন তিনি। ভেবে দেখেছেন ক্লিক তার আর কারুর সঙ্গেই করবে না। ওটা আর কাজ করছে না তার হৃদয়ে। মাঝে মাঝে নিজের ওপর রাগও হয়, সেই জন্য নিজেকে অসুস্থ মনে হয়। যুক্তি দিয়ে বুঝে নিয়েছেন আসলে প্রেম আর বিবাহ এক বস্তু নয়। একটার মূল্য অপার্থিবতায় আর অন্যটা পার্থিব হিসাবে অনিবার্য। অতএব গত 2 মাস আগে ঠিক করেছেন বিয়েটা বরং সেরেই ফেলা যাক। একজন সঙ্গী তো হবে, মা তো হওয়া যাবে, আর ফাও হিসাবে চিরকালের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজের মা বাবাকেও সন্তুষ্ট করা হবে। খবর পেয়ে ডক্টর মুন্সি একটা প্রেমপত্র লিখে ফেলেছিলেন। উড়ে এসে একবার কিসের ছুতোয় যেন দেখাও করে গেছেন। তখনও খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে আপত্তি করার কোনো কারণ ঘটেনি। এরপরে মা লিখেছেন, অনেক কপাল করলে এমন জামাই পাওয়া যায়। প্রণামী হিসেবে আমাকে 170 টাকা দিয়ে একখানা গরদ কিনে দিয়েছে।
তোমার বাবাকে সিল্কের বুট শার্ট কিনে দিয়েছে। আরও যে কতভাবে কত কিছু করে তার ঠিক নেই। গাড়িটা তো বলতে গেলে নিজেদের মতো করেই ব্যবহার করি আমরা। তোমার বাবাকে নিয়মিতই ড্রাইভার গিয়ে অফিসে পৌঁছে দিয়ে আসছে। দিনক্ষণ সবই ঠিক করেছি। তুমি ছুটি পাওয়া মাত্র একটা দিনও নষ্ট না করে প্লেনে চলে এসো। প্লেনেই যাচ্ছেন অনুরাধা, অন্যান্যবার ট্রেনেই যান। ট্রেন চড়তে ভালোবাসেন তিনি, কিন্তু এবারের কথা আলাদা। ভোর রাতে উঠে ট্যাক্সি চড়ে তাই বাগডোগরা এসেছেন। এমন সুন্দর রোদ উঠেছে, নির্মল আকাশ, দূরে ঝকঝকে পর্বতমালা, ঘাসে ঘাসে শিশির বিন্দু। মুক্তোর মতো উপমাটা পুরনো, কিন্তু সত্য। এখনও বেশ খানিকটা দেরি আছে প্লেনের। তা থাক, ভারী ভালো লাগছিল এই প্রান্তরে এই সকালটা। এক পেয়ালা চা খেয়ে উজ্জ্বল রোদের মধ্যে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রজাপতি দেখছিলেন, বাগান দেখছিলেন, আবার ফিরে ফিরে আসছিলেন। যাত্রী সংখ্যা কম, মাত্র 2 ছেলে মেয়ে নিয়ে এক দম্পতি খুব খাচ্ছেন সেই থেকে। অনেক পরে আর কিছু করবার না পেয়ে যখন ওজন নিচ্ছিলেন, এই সময়ে আরেকটি গাড়ি এসে থামল। আরও যাত্রী এলো। ধূপ ধাপ নেমে পড়ল তারা। অনুরাধা পিছন ফিরে তাকালেন, আর তাকিয়েই চমকে উঠলেন। আরে, এড এড গর্ডন না? দেখতে পেয়ে এডও লাফিয়ে এলো। চিনতে তার এক মুহূর্তও দেরি হয়নি। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সে প্রবলভাবে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আশ্চর্য! বিহ্বল কণ্ঠে অনুরাধা উচ্চারণ করলেন শব্দটি। তারপর বলো, কেমন আছো? নীল চোখে ছায়া ফেলল এড। তুমি কেমন আছো? অনুরাধার গলার স্বর আরও গাঢ় হলো। জানো, তোমার ঠিকানার জন্য আমি কি না করেছি। থাক, কবে এলে বলো? 3 সপ্তাহ। 3 সপ্তাহ! আর দেখা হলো একদিনে, অথচ ভারতে আসার চেষ্টা আমার সেই থেকে। কেন বলো তো? কেন আবার? দেশ দেখা? না। তবে তুমি, তোমার জন্য। আহা, কলকাতায় গিয়ে 7 দিন ছিলাম। শহর তোলপাড় করেছি এই নামের মানুষটিকে খুঁজে। কেউ বলতে পারেনি কত অনুরাধা মিত্রই না আছে সেখানে। শুধু আমি যাকে চাই তার দেখাই মিলল না। শুনে সুখী হলাম। কোথায় যাচ্ছ? কলকাতা। তুমি কোথায়? আমি আমি কোথাও না। আমার বন্ধু দুজনকে তুলে দিতে এসেছি, ওরা যাচ্ছে কলকাতা। তুমি নাও কেন? তুমিও চলো না। মেয়াদ ফুরিয়ে গেছে। 3 দিন হলো দার্জিলিং পাহাড়ে আছি, কাল নেপাল যাব। তারপর তারপর সপ্তাহ শেষে স্বদেশে প্রত্যাবর্তন। আবার হাত বাড়িয়ে হাত ধরল এড। কি ভালো লাগছে তোমাকে দেখে, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তুমি ঠিক তেমনি আছো, আরও আরও বেশি সুন্দর হয়েছ। হঠাৎ বুকের মধ্যে 7 বছর আগেকার মতো একটা কম্পন অনুভব করে স্তব্ধ হলেন অনুরাধা। তিনি লাল হয়ে উঠলেন, সামনে নিয়ে বললেন, মনে রেখে কথা বলার অভ্যাস দেখছি আগের মতোই আছে। সবই তো আগের মতো আছে। কেমন দেখছ? কেমন আর, সেই চিরাচরিত এড, তেমনি ছটফটে, স্ফূর্তিবাদ, হন্তদন্ত এড। অনুরাধা তাকিয়ে থেকে অন্যমনস্ক হলেন। লস অ্যাঞ্জেলেসের দিনগুলো মনে পড়ল। সেই নিঃসঙ্গ নির্বান্ধ প্রবাসে এই ছেলেটিই একদিন পৃথিবীর সমস্ত নির্যাস এনে ঢেলে দিয়েছিল। কি ভাবছ? না, কিছু না। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা মনে আছে তোমার? খুব। সেই যে ছোট্ট একটা তৈরি জঙ্গল ছিল, তৈরি সাঁকো ছিল, তলায় নুড়ি ফেলা ফেলা জল।
তুমি আর আমি প্রায় ইচ্ছে করে পড়ে যেতাম সেই জলে। তুমি এখন কি করছো? দাড়ি টাড়ি রেখেছি, ঘুরে ফিরে বেড়াচ্ছি, মাঝে পিমকোরের সঙ্গে চলে গেলাম আফ্রিকা। তোমার গান বাজনা, ছবি দরকার মতো তাও কাজে লাগাই, অভাবে পড়লেই বাজাই, গাই, পথে ঘাটে ছবি আঁকি বসে বসে। বিট না হিপি? দুটোর একটাও না, বলতে পারো ভবঘুরে। ভবঘুরে হতে গেলে কেন? একটা উদ্দেশ্য ছিল। কি? একজনের ওপর প্রতিশোধ। প্রতিশোধ? নিজেকে আমি খড়কুটোর মতো ঝড়ে উড়িয়ে দেখতে চেয়েছি কোথায় গিয়ে পড়ি। কোথায় গিয়ে পড়লে? একেবারে লক্ষ্যভেদ। দেখছো না কেমন মুখোমুখি দাঁড়িয়ে আছি? আমার কথা যেন কত মনে ছিল তোমার। ছিল না? ছিল। কি প্রমাণ চাও? এড, বলো। নেপাল কি যেতেই হবে? যেতেই হবে। কেন? আমার কর্তারাই আইটিনারি ঠিক করে দিয়েছেন, তার আর নড়চড় হবার উপায় নেই। কর্তারা মানে? আমার কি ডলার আছে যে আমার ভ্রমণপঞ্জি আমি নিজে তৈরি করব? ছলে বলে কৌশলে ভক্ত বান্ধবদের পটিয়ে পাঠিয়ে কত কাণ্ড করে যে 3 সপ্তাহের জন্য এসেছি তার ব্যাখ্যা শুনিয়ে আর এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এখানে কোথায় থাকো বলো? শহরের নাম বললে কি চিনবে? আর চিনেই বা কী হবে, তোমার প্লেন তো উড়ল বলে। আজ খুব লেট হচ্ছে, বোধহয় কিছু যান্ত্রিক গোলযোগ ঘটেছে। আরও লেট হোক, আরও গোলযোগ ঘটুক, প্লেনটা একদম অকেজো হয়ে যাক। ইচ্ছে করছে গুলি মেরে ওটাকে ফুটো করে দিই আজ। ববির খবর কি? নেলির সঙ্গে ওর বিয়ে হয়েছিল? হলো গেল, আবার বিয়ে করলো। আর হ্যারি, তার প্রেমিকা তো তোমারও প্রেমিকা ছিল। এর চোখ টিপল। ছিল বুঝি? আর হ্যারি তোমার ছিল না? হিংসুক। হ্যাঁ, হিংসুকই তো। ওকে দেখলে আমার খুন করতে ইচ্ছা করে। কেন? হ্যারি আমার সকল দুঃখের মূল। কি দুঃখ? আমি পরে জেনেছিলাম হ্যারিটা সব সময় আমার বিরুদ্ধে লাগাতো তোমার কাছে। জানি তোমার ওপর ওর দুর্বলতা ছিল, তাই বলে আমার সঙ্গে ওর তুলনা? ভালোবাসার ও কি জানে? সব তুমিই জানো না? নিশ্চয়ই। ওসব ভুলে যাও। কেন ভুলবো? সে দুঃখ কি ভোলবার? ভোলা যায়? আমি ভেবেই পাই না কেমন করে তুমি আমার ফেরার আগেই চলে গেলে কোনো খবর না রেখে। হ্যারিটা হাসছিল। তুমিও তো চলে গেলে কিছু না বলে। মোটেও না। আমি তোমার ডর্মের দরজায় ডিটেইল নোটিশ লিখে সেটে দিয়ে গিয়েছিলাম, লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক। ওরকম একটা রাইড পেলে কেউ না নিয়ে পারে? বলো, তুমি বলো। সেটা কি দোষ? আর ঠিক হলো একেবারে হঠাৎ। বলতে পারা যায় 3 বন্ধু মিলে হঠাৎই ঠিক করে ফেললাম। মাত্র তো কয়েকদিনের ব্যাপার, থ্যাঙ্কস গিভিংয়ে ছুটিটা শুধু। আমি রাগ করেছিলাম। আর তুমি যে জুডির সঙ্গে রাইড নিয়ে শিকাগো গেলে বসন্তের ছুটিতে, সেই বেলা। এইটা একটা খ্যাপা। বিষণ্ণ মুখে হাসলেন অনুরাধা। নিঃশ্বাস ফেলে বললেন, ঘোষণাটা শুনছ? আমার এবার প্লেনে ওঠার সময় হয়ে গেল। তাকিয়ে থেকে অপ্রস্তুতভাবে এল হাসল, লজ্জিতভাবে বলল, ও হ্যাঁ, আমি দুঃখিত। এসব কথা বলা আমার উচিত হয়নি বোধহয়। চলো। পিঠে হাত রাখল সে। তোমাকে তুলে দিয়ে আসি। বড্ড উত্তেজিত স্বভাব আমার, তুমি তো সবই জানতে একদিন। সে কথা ভেবে ক্ষমা করে দিও। ওহো, একেবারে ভুলে গেছি। এসো এসো, আমার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আলাপ হলো। একে একে সবাই উঠে গেল প্লেনে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইল এড, লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ছাত্র, বিখ্যাত গায়ক, বাদক, কন্দর্পকান্তি এড গার্ডেন, যাকে ছাড়া কোনো দিন কোনো স্ফূর্তি জমত না, কোনো বনভোজনে
উৎসাহ থাকতো না, কোনো মেয়ের মন উঠত না। যাকে একদিন অনুরাধা ভালোবেসেছিল, যাকে অদেয় কিছুই ছিল না, যাকে দেখে আজ এতদিন বাদেও বুকের মধ্যে 22-24 বছরের হৃৎপিণ্ডটা সজোরে দোল খাচ্ছে। সরলভাবে সব চিঠিতেই মাকে তিনি ওর কথা লিখতেন, ওর গুণপনার কথা সবিস্তারে জানাতেন। মা জবাবে শুধু হাঁ হাঁ সায় দিয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু করতেন না। না, অনুরাধাও তাই বলে তখন এমন কথা কখনো ভাবেননি যে এখনই বিয়ে করতে হবে। দুজনেরই ছাত্র জীবন, দুজনেরই বয়স অল্প, দুজনের সামনে আশার সমুদ্র। প্রথম বছরে গিয়েই কিন্তু আলাপ হয়নি, শুধু চলতে ফিরতে চোখাচোখি। একদিন গরুর মাংস খাওয়া নিয়ে খুব তর্ক হয়েছিল কয়েকটি ভারতীয় ছাত্রের সঙ্গে। ছোটোখাটো একটা বক্তৃতা দিয়ে অনুরাধা বলেছিল, আমাদের যদি নানা রকম ট্যাবু না থাকতো, আমরা যদি খাওয়া দাওয়া বিষয়ে আরও খানিকটা উদারপন্থী হতাম, এত অনাহারের কষ্টে মরতে হতো না। এই যেমন মুসলমানরা শুয়ারের মাংস খায় না, হিন্দুরা গরু খায় না। ব্যাস, আর যাবে কোথায়? হরিদ্বারই প্রথমে ঠেসে ধরল 7 হাত মালের তলায়। তারপরেই একসঙ্গে সব ভারতীয় বেড়াল ডেকে শীষ দিয়ে হেসে নানা রকম মন্তব্যে অনুরাধাকে কাঁদিয়ে ছাড়ল এক ঘর ছেলে মেয়ের কাছে। আর সেই সময় 23 বছরের জন্মদিনে 23টা টাটকা রক্ত গোলাপ হাতে নিয়ে নায়কের প্রবেশ। সে যে কী করে জেনেছিল সেদিন তার 23 বছরের জন্মদিন কে জানে। ইটালিয়ান বন্ধু মারিয়া বলেছিল, এ ছেলের সাংঘাতিক স্মরণশক্তি। কথা প্রসঙ্গে আমি মার্চ মাসে বলেছিলাম, আনু আর আমি 5 মাসের ছোট বড়, আমার জন্মদিন অমুক তারিখে আর আনুর অমুক তারিখে। ঝাপসা চোখে অনুরাধা হেসে গ্রহণ করেছিল সেই ফুল। তারপর তাকে আর মারিয়াকে নিয়ে খেতে গেল একটা হোটেলে। শনিবারের বিকেল ছিল। গাড়ি করে চক্কর দিল দিকবিদিকে। বলল, মারিয়া, আমার মরে যেতে ইচ্ছা করছে। মারিয়া বলল, কেন? সুখের আতিশয্যে। মারিয়া হাসতে হাসতে বলল, জানি জানি, এই গার্ডেনে সুখের উৎসটা কোথায়। সেই সময়ে অনুরাধার মনেও আর কোনো দুঃখ ছিল না। বিকেলবেলাকার অপমানের জ্বালা যেন কখন জুড়িয়ে গিয়েছিল। ভারতীয় ছাত্ররা তারপরেও তাকে অনেক জ্বালিয়েছে। বিদেশে এসে দেশের নিন্দে করছে, এই অপরাধে বয়কট করেছে, মাতাহারি নাম দিয়েছে, কিন্তু সব দুঃখ নিরসন করে দিয়েছে এড। তার হৃদয় ভরা ভালোবাসার স্রোতে সব ভাসিয়ে দিয়েছে। বিদেশে পড়তে এসে একটি বিদেশি ছেলের প্রতি এই অনুরাগ শান্ত ভীরু মা বাবার বাধ্য অনুরাধার মনে সর্বদাই একটা ভয়ের শিখা জ্বালিয়ে রাখত। এই যে কখনোই তাদের মনঃপুত হবে না, সে বিষয়ে তিনি অনেক আগেই নিঃসন্দেহ হয়েছিলেন এবং সেই জন্যই ভেবেছিলেন থিসিসের কাজটা শেষ হলেই চাকরি নিয়ে নেবেন একটা, আরও কিছুদিন অন্তত এখানে থাকা যাবে নিশ্চিন্তে, তারপর দেখা যাবে স্রোত কোন দিকে গড়ায়। এর মধ্যেই টেলিগ্রাম এলো, মায়ের হার্টের অবস্থা খুব খারাপ, যদি শেষ দেখা দেখতে চায় অনুরাধা যেন তৎক্ষণাৎ চলে আসে। টেলিগ্রাম পেয়ে কেঁদে কেটে অনুরাধা খুন। মাস্টারমশাইরা ছুটোছুটি করে চেষ্টা চরিত্র করে সেদিন রাত্রেই তুলে দিলেন প্লেনে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে বাড়ি গিয়ে যখন দেখলেন মা বহাল তবিয়াতে তরকারি করছেন বসে বসে, একটা অসহ্য কষ্টে টনটন করে উঠল বুকটা। সে কষ্ট ওর জন্য, এড গর্ডনের জন্য। চিঠিটা ভারতীয় ছাত্ররাই লিখেছিল। আতঙ্কিত মা বাবা মেয়েকে সেই কুপথ থেকে ফিরিয়ে আনতে এই মিথ্যা টেলিগ্রাম করা ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পাননি। তারপর কিছুদিন একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে কেটে গেল দিন। একদিকে মায়ের হার্ট ফেল করে মৃত্যু ভয়, অন্যদিকে তার নিজের জীবন। শেষ পর্যন্ত মায়ের জীবনের জন্য নিজের জীবনই উৎসর্গ করলেন তিনি। মা প্রতিজ্ঞা করিয়ে নিলেন অনুরাধা যেন আর কোনো সংস্রব না রাখে সেই বিদেশি ছেলেটির সঙ্গে।
আর প্রতিজ্ঞা না করিয়ে নিলেই বা কী হতো? 12,000 মাইল দূরে বসে কি করতে পারতেন অনুরাধা? তার চেয়ে বরং এভাবেই একটা নিষ্পত্তি করতে পেরে এ কথা ভেবে তিনি নিজেকে শান্ত করতে চেয়েছিলেন যে অন্য মানুষটা অন্তত ভুলে যাবার সুযোগ পাবে। সুযোগ অবশ্য অনুরাধাও পেয়েছিলেন বৈকি। নইলে এই 7 বছরের প্রথম বছরটা বাদ দিলে কদিন তিনি মনে করেছেন ওকে? সত্যি ভুলে গিয়েছিলেন, সত্যি সব দাগ মুছে গিয়েছিল। কিন্তু দাগ কি সত্যিই মুছে যায়? এ দাগ কি স্লেট পেন্সিলের দাগ? মানুষের হৃদয় কি এতই অনুগত? না। বাইরের শাসনে যতই চুপ করে থাকুক, তার জেদ সে ছাড়ে না। ছাড়ে না বলেই 32 পূর্ণ 33-এর অনুরাধাকে সে আর কোনো সুখের দিকে হাত বাড়াতে দেয়নি। শক্ত করে দরজা ইঁটে বন্ধ করে রেখে দিয়েছে। আর আজ কি অপ্রত্যাশিতভাবেই না সচল হয়ে উঠেছে সব যন্ত্রপাতি। রক্তের স্রোত কি দ্রুত বয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফেটে যাবে বুকটা। অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা এদের দিকে তাকিয়ে কষ্টের সমুদ্র উতলে উঠল। বিচ্ছেদের নতুন যন্ত্রণা দলা পাকিয়ে উঠল কান্না হয়ে। প্লেনের সিঁড়িটা প্রায় সরিয়ে নিচ্ছিল। ছটফটিয়ে উঠলেন অনুরাধা। তত্তরিয়ে নেমে এলেন নিচে। এড রুমাল উড়িয়ে ঝাপসা জানলায় উঁচু হয়ে তাকেই খুঁজছিল। পাশে দাঁড়িয়ে হাসি মুখে লজ্জার রং মাখিয়ে বললেন, এই কি দেখছো? সে কি, তুমি তুমি নেমে এসেছো যে? এড অবাক। চলো তোমাকে আমার কোয়ার্টারে নিয়ে যাই, নইলে দেশে গিয়ে আবার নিন্দে করবে, বলবে কোনো ভদ্রতা জ্ঞান নেই। সত্যি যাচ্ছ না? 2 কাঁধে 2 হাত রেখে 2 চোখে আলো জ্বালিয়ে তাকিয়ে থাকলো এড। নীল কাগজের টিকিটটা ছিঁড়ে ফেলতে ফেলতে অনুরাধা ছোট্ট করে বললেন, অসম্ভব।